নমস্কার, দেববাণী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি পৌরোহিত্য, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ সম্রাট, দ্য গ্রেট অ্যাস্ট্রোলজার, ইন্টারন্যাশনাল ফেমাস অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। উনি একটা কথা বারংবার বলে থাকেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্তরেই কিন্তু কাউন্সেলিং প্রয়োজন আছে। তা শৈশবের শিক্ষাক্ষেত্র হোক, একটু এগিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, বিবাহের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, কাউন্সেলিংটা খুবই প্রয়োজন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে স্বাগত জানাবো সেই মানুষটাকে, আপনাদের প্রিয় মানুষ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। স্বাগত আপনাকে। স্বাগত। আমার দর্শকবৃন্দকেও স্বাগত জানিয়েই আজকের অনুষ্ঠান শুরু করব। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গোতি পরমেশ্বর। নমস্তে কালিকে দেবী, নমস্তে ভক্তবৎসল্যে, মূর্খতং হরমে দেবী, প্রতিভা জয়দায়িনী। লাস্টে দেবীর থেকে চাইলাম যে দেবী, তুমি সমাজের মূর্খতাকে হরণ করো আর প্রতিভার বিকাশ ঘটাও, যেই প্রতিভার বিকাশ আমাদের সমাজে প্রতিফলিত হয় এবং সুস্থ সামাজিক পরিবেশ তৈরি হয়। আমি দর্শক বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। সম্প্রতি কোচবিহার চেম্বারে এসে আপনারা যারা বুকিং করেছিলেন হয়তো ফিরে গেছেন, কিন্তু আপনারা স্ক্রোলটা ফলো করুন, সেখানে আগামী ডেট রয়েছে কোচবিহারের। আপনারা প্লিজ চলে আসবেন এবং আরেকবার আপনারা একটুকু নক করে নেবেন। আপনারা যে ফিরে গেছেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কেননা একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, তার জন্য সেই ব্যস্ততার কারণেই কিন্তু তিনি কোচবিহার চেম্বারে আসতে পারেননি। আচ্ছা দাদা, প্রথমে একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একটি শিশু জন্মালো, কিছুটা বয়স হওয়ার পর সে স্কুলে ভর্তি হবার জন্য ঠিক হলো, ক্লাস শুরু হলো, ধীরে ধীরে সে এগোলো, কিছুটা ওপরে উঠলো, শিক্ষাক্ষেত্রে ভালোই চলছিল, কিন্তু কিছুটা পর দেখা গেল তার শিক্ষাক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে সে যেন পিছিয়ে পড়ছে, সে ঠিকভাবে অ্যাচিভ করতে পারছে না। এই পিছিয়ে পড়াটা কেন, এটা প্রথমে আমার প্রশ্ন। ভালো প্রশ্ন, খারাপ না। ধন্যবাদ। বিশেষ করে আর্থসামাজিক ক্ষেত্রে এই ম্যাটারগুলো খুব কাজ করছে এখন। বিশেষ করে চেম্বারে যারা দেখাতে আসছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে আপনারা ডিসকাস করছেন আমার সাথে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অবনতির কারণ যদি প্রথম যেই গ্রহটির নাম আমাকে দিয়ে বলান, তাহলে আমি বলবো রাহু। তাহলে শুধু কি রাহুই না, তার সঙ্গে রয়েছে শনি। এই স্যাটার্নের একটা অশুভ প্রভাব রাহুর মতনই অস্বস্তিকর পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে নিয়ে আসে। বিশেষ করে আমাদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফোর্থ হাউসটি অবস্থান হচ্ছে, আমি মনে করি, স্কুল শিক্ষা। কেননা আপনারা জানেন, আমি কথাটি বারবার বলি যে আমার গতানুগতিক বইয়ের শিক্ষা জ্যোতিষ, আমি সেই জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত না, প্র্যাকটিক্যাল শিক্ষায় আমি অভিজ্ঞ। কেন অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমার চেম্বারে যারা আসেন তারা বুঝতে পারেন। তার কারণটি হচ্ছে এই, যে শিক্ষা হাতে কলমে শিখে এগিয়ে যাওয়া যায় তার প্রভাব অনস্বীকার্য। আর আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এটি যে গতানুগতিক কিছু বাজারি বই, যেটি আমাদের সমাজে বহু প্রচলিত, একই লেখা একই জিনিস, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মিলছে না। এটা আমি অনেক বছর ধরে স্টাডি করে দেখেছি, যার জন্য এখন বলতে বাধ্য হলাম। এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি। এবার যেটি বলবো, যে কোশ্চেনটি আমার কাছে উঠে এসছে, শিক্ষাক্ষেত্রের অবনতির কারণ। তাহলে রাহু এবং শনি শিক্ষার অবনতির প্রধান কারণ। তাহলে প্রধান কারণ যদি ওই দুটি গ্রহ হয়, তাহলে আর কি কেউ কোনো তার উপাদেয় কিছু নেই? আমি মনে করি আছে। আছে মানে এই কারণেই বলছি
তার কারণ হচ্ছে গ্রহের অবস্থান, ডিগ্রি এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী কিছু শুভকারক গ্রহের প্রভাবও এখানে থাকে। এখানে মানে শিক্ষাক্ষেত্রে থাকে। তাহলে 4th হাউসটি যদি স্কুল শিক্ষা হয়, তাহলে 5th হাউসটি হচ্ছে উচ্চতর শিক্ষা, উচ্চ শিক্ষা। তাহলে দুটি ঘরের তারতম্য রয়েছে। 4th হাউসটি একটা লেভেল, 5th হাউসটি আরো বড় লেভেল। তাহলে দুটি লেভেলের সঙ্গে তার লগ্নস্থানটিরও নির্ভর করে। লগ্নস্থানটি কেন নির্ভর করে? তার কারণ হচ্ছে এটি, আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল অভিজ্ঞতায় আমি দেখেছি যে শিশুটি তার শরীরটাই যদি সুস্থ না থাকে, তাহলে লগ্ন মানে হচ্ছে দেহ, তার দেহটি যদি সুস্থকারক না হয়, তাহলে কি তার শিক্ষাটি হবে? যদি সেই শিশুটি রোগগ্রস্ত হয়, তাহলে কি তার শিক্ষাটি হবে? এই ব্যাপারগুলো কিন্তু আমি আমার স্টাডিতে দেখতে পেয়েছি, যেগুলি বইয়ে নেই। এবার অনেকেই ভাবেন যে আমার পঞ্চম স্থানটি ভালো রয়েছে, চতুর্থ স্থানটি ভালো রয়েছে, তাহলে কেন হবে না? না, আপনার চতুর্থ স্থান, পঞ্চম স্থান হচ্ছে ত্রিকোণ স্থান, চতুর্থ স্থান হচ্ছে কোণ, আর লগ্ন স্থান হচ্ছে আমাদের ত্রিকোণ স্থান। তাহলে লগ্নস্থান যদি দেহটি তার সুস্থকারক না হয়, তাহলে তার পড়ালেখাটি আসে কি করে? তা তো আসবে না, সে পারবে না, তার মেমোরি থাকবে না, তাহলে তার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্তি হবে। এবার আসি অন্য একটি প্রসঙ্গ কিরকম না, 4th হাউসে দেখা যাচ্ছে রাহুর একটা দৃষ্টি রয়েছে। তার সাইকেল ওয়াইজ দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4th হাউসে একটা রাহুর দৃষ্টি। এবার যদি দেখা যায় যে রাহুর দশাটি পাস করছে, সে অবধারিত শিক্ষায় পিছিয়ে পড়বেই। এবার যদি দেখা যায় রাহুর দশা না, বৃহস্পতির দশা চলছে, এখানে মহাদশাটি কেন বললাম জানেন? তার কারণ হচ্ছে এটি, মহাদশায় বোঝা যায় তার গ্রহের প্রভাবটি সুখকর প্রাপ্তি দিতে পারে না পারে না, বা যেই মহাদশাটি গ্রহটি চলছে তার অবস্থানটি কি, সে কোন নক্ষত্রে অবস্থান করে আছে, আর তার ডিগ্রিটি কত। তাহলে কোন রাশিতে অবস্থান করে আছে সে তো অবশ্যই অবসম্ভাবী, আগেই দেখবো আমরা। তাহলে এবার দেখা যাচ্ছে যে 4th হাউসটি হ্যামারেজ বা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কার দ্বারা? না, বৃহস্পতির দশা চলছে, কিন্তু বৃহস্পতিটি দেখা গেল রাহুর দ্বারা আক্রান্ত। তাহলে কি হবে? তাহলে তো তার পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে বাধ্য, অবশ্যই বাধ্য। তাহলে শিক্ষাকারক শুভকারক গ্রহ বৃহস্পতির অবদান অনস্বীকার্য। তাহলে সেক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা আসবে। আবার আরও একটু পিছিয়ে যদি যাই, দেখা গেল শনির দৃষ্টি রয়েছে। শনি একটা অশুভকারক। মনে করলাম আমি চন্দ্রের নক্ষত্রে বসে আছি, আমি মনে করলাম শনি রবির নক্ষত্রে বসে আছে, বা যদি এটিও দেখা যায় যে শনি তার স্বনক্ষত্রে বসে আছে, দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে দেখা গেল 4th হাউসে তার দৃষ্টিটি রয়েছে এবং বক্রী ভাব রয়েছে, তাহলে কি শুভকারক হবে? হবে না। তাই এগুলি অ্যানালিসিস, আর এই অ্যানালিসিসগুলোই করতে করতে সময় কেটে যায় আমার, আপনাদের জন্য। আপনারা যখন আসেন, এগুলো নিয়ে আলোচনা করেন, আর এগুলি যখন দেখি, তার স্টাডিটি যখন করতে করতে মোটামুটি একটা লেভেল নিয়ে চলি, তখন দেখতে পারি সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে অবনতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার থেকে বের করতে হবে তো। তাহলে কোন গ্রহের প্রভাবটিকে আমি যদি ওইখানে বেশি মাত্রায় সঞ্চালিত করতে পারি বা পাওয়ার দিতে পারি, তাহলেই কিন্তু কিছুটা সুখকর প্রাপ্তি আসতে বাধ্য। তখন বাবা মায়েদের মুখে হাসি ফোটে বা অভিভাবকদের মুখে হাসি ফোটে, না দেবাশিসদের কাছে কি এইটুকু হয়েছে,
আমার ছেলের শিক্ষাটি একটু উন্নতি ঘটেছে। আমি একটু কেন বললাম জানেন, বহু প্রচলিত এখন দেখি একটি কথা, গ্যারেন্টি 100%, এর বিরোধী আমি। কি করে তুমি 100% করো হে? তুমি কি করে গ্যারেন্টি দাও হে? অত সোজা না। আর আপনারা প্রলুব্ধ হন, যার জন্যই বলবো সঠিক বিচার। তন্ত্রের সঙ্গে এই জন্যই জ্যোতিষের একটা ডিবেট চলে। তন্ত্র একটা আলাদা, আধ্যাত্মিকতা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু জ্যোতিষ একটা আলাদা বিজ্ঞান। এর মধ্যে অঙ্ক লুকায়িত রয়েছে, সেই ক্যালকুলেশনটি জানতে হবে, তবে কিন্তু হবে, তবে তার প্রতিকারটি করা সম্ভব হবে। তখন আমাকে দেখে নিতে হবে যে যেই জাতক বা জাতিকার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাধাকারক বা বাধাপ্রাপ্তি ঘটাচ্ছে যেই গ্রহটি, তাকে রেমেডি স্টোন দ্বারা হবে, না আমাকে আধ্যাত্মিকতা প্রকাশ ঘটাতে হবে। এর বিস্তার আলোচনা যদি করতে যাই আমার অনেক সময় লেগে যাবে রাজা। আমার পক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এর থেকে বেশি ডিসকাস করাটা মনে হয় বলুন। সত্যি সুন্দর বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণ শুনে আপনারা আনন্দিত হন এবং আনন্দিত হবেন আরেকটি খবর জেনে, সেটা হচ্ছে যে শিলচর, আগরতলা, মুম্বাই, ব্যাঙ্গালোর এই যারা রয়েছেন তারা ওয়েট করে রয়েছেন যে কবে আমাদের সেই প্রিয় মানুষ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি আসবেন। তা আপনারা স্ক্রোল ফলো করুন, সেখানে কিন্তু ডেট রয়েছে, আগামী ডেটগুলোই কিন্তু শিলচর, আগরতলা, মুম্বাই, ব্যাঙ্গালোরে উনি আসছেন। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আমি করছি, এই কথা প্রসঙ্গে উঠে এসছে, সেটা হচ্ছে যে উচ্চশিক্ষা অর্জন হলো কিন্তু দেখা গেল কোনো ভালো কর্মসংস্থান হলো না, এর কারণ কি? আপনারা যে কোশ্চেনগুলো চ্যানেলে রাখেন বা সেক্রেটারিদের কাছে রাখেন, সেই কোশ্চেনগুলি আজকে আমাকে করা হচ্ছে, আমি বুঝতে পারলাম। এখন আমি যখন আসছিলাম স্টুডিওতে তখন আমাকে বলা হলো, দেবাশিস দা আজকের কোশ্চেন কিন্তু কঠিন কোশ্চেন। ভালো কথা, আমার দর্শকদের জন্য যদি আমাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমি আছি। যে কোশ্চেনটি করা হলো সেটি হচ্ছে তার শিক্ষা হবে, তাই তো? অবশ্যই, কিন্তু উচ্চশিক্ষা হবে, উচ্চশিক্ষা হবে, কিন্তু কর্মের প্রাপ্তিটি হবে না, হবে না। আমাদের যে 12টি ঘর রয়েছে জাতচক্রে, আপনারা যে দেখেন, এই 12টি ঘরের মধ্যে এক একটা ঘর, আমি বলি এক একটা জ্যাকপট। কেন জানেন? আপনারা জানেন না, জ্যাকপট মানে হচ্ছে লুকায়িত রয়েছে এক একটা রত্ন। রত্ন মানে আমার জীবনে আমি সুখকর প্রাপ্তিটি কি পেতে পারি, বা আমার জীবনে ক্রাইসিসটি কি আসতে পারে, তাহলে সেটি সুপ্তভাবে লুকায়িত রয়েছে। সেটিকে জ্যাকপটটিকে খুলতে হবে, খুলে দেখতে হবে। এবার আমি দেখতে গিয়ে দেখতে পাচ্ছি যে কর্মের জায়গাটি হচ্ছে 10ম স্থান। শিক্ষার জায়গা নিয়ে বললাম 4th হাউস, 5th হাউস। 5th হাউসের উচ্চশিক্ষা তার হলো। উচ্চশিক্ষার পর জাতক জাতিকাদের মধ্যে, বিশেষ করে আমার জাতিকাদের ক্ষেত্রেও দেখেছি এখন, তাদের মধ্যে একটা কর্মনির্ভর মনোভাব সঞ্চারিত হচ্ছে। খুব ভালো, এটা ভালো সাইন। বিশেষ করে আমি আমার কথাগুলো খুব ছোট থেকে তাদের দেখছিলাম বা দেখেছি, আমার ক্লায়েন্ট তারা আজকে বিশাল বিশাল বিখ্যাত হয়েছে। তোমরা, আমার খুব ভালো লাগে যখন তোমরা ফোন করে বলো, এবং যেভাবে যেই সাবজেক্টের উপর তোমাদের পড়তে বলেছিলাম তোমরা সেভাবে পড়ে এগিয়েছো। আর যেই প্রশ্নটি এখন এলো, এখানে কিন্তু প্রথমে আমি বলবো একটি কথা, অনেকেই বলবেন 10ম হাউস, 10ম হাউস। অবশ্যই 10ম হাউস, আমি 10ম হাউসকে অস্বীকার করবই না, কিন্তু এখানে যেই ঘরটিকে অস্বীকার করা যাবে না, কারণ কোশ্চেনটাতে উঠে এসছে উচ্চশিক্ষা আছে। এবার উচ্চশিক্ষাটা আছে, কিন্তু সেই শিক্ষার প্রাপ্তিটি হলো না তার কর্মক্ষেত্রে গিয়ে। তার কারণ হচ্ছে এটি, তার সাবজেক্ট চুজিং ঠিক হয়নি, বা তার যে জন্মজাত চক্রটি আমরা করেছি, তার যেই সাবজেক্টটি নিয়ে পড়লে তার প্রাপ্তিটি খুব সহজতর হতো বা সহজতম হতো, সেটি সে করেনি। তার উল্টো পথে সে হেঁটেছে। তাহলে উল্টো পথে যদি সে হাঁটে বা উল্টো দিকে যদি সে হাঁটে, তাহলে মিলতে গেলে তো সময় লাগবে। আমি সোজা পথে যদি না যাই, আমি যদি বক্রিভাবে ঢুকি, তাহলে তো অনেক সময় লাগবে। ব্যাপারটি হচ্ছে তাই। দেখা গেল
একজনের জীবনে শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার যোগ রয়েছে বা শিক্ষকতা করার তার যোগ ছিল, কিন্তু সে দেখা গেল ইঞ্জিনিয়ার হতে গেল। আপনারা অনেকেই দেখবেন আমার সমাজে আছে, আমি নামগুলো বলছি না, আমার ক্লায়েন্ট তারা, বিখ্যাত শিল্পী ইঞ্জিনিয়ারিং করতে গেলেন, ফিরে এলেন, আবার সে শিল্পীতে চলে গেলেন, ইঞ্জিনিয়ারিং তার হলো না, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সময় নষ্ট করলেন। বিখ্যাত আছে কয়েকজন, বেশি নাম আমি বলতে পারছি না, আমার ক্লায়েন্ট তারা, তাদের কি হলো যে তারা একটা মুহূর্তে দেখলেন না এটা হবে না, আমি ডাক্তারি পড়ব। আমি তাদের বলেছিলাম অসম্ভব, হবে না, তোমাকে ডাক্তারি তোমার এই জীবনে হবে না, তোমাকে আসতে হবে টিচিং লাইনে। পরে যখন তার ঘুমটি ভাঙলো, সময়টি পার করে ফেলার পর, দেবাশিস আপনি ঠিকই বললেন, পারলাম না, হলো না। তাহলে কি করবে? ব্যাক করলো। তাহলে তার সময়টি নষ্ট হয়ে গেল। এবার দশম হাউসে দেখছি আমি, দশম হাউসের ক্ষেত্রে কিছু প্রভাব থাকে, বিশেষ করে কর্মক্ষেত্রে রাহুর একটা শুভকারক প্রভাব থাকে দৃষ্টির ক্ষেত্রে বা অবস্থানের ক্ষেত্রে। এটি আমার অ্যাস্ট্রোলজিক্যাল জীবনে আমি ফলো আপ করেছি। আর একটি জিনিস থাকে, সেটি হচ্ছে কর্মপ্রাপ্তির জন্য, বিশেষ করে যারা ভাবে যে আমরা সরকারি চাকরি করব, তাদের জন্য কিন্তু রবি এবং বৃহস্পতির একটা প্রভাব অবশ্যই দরকার। আবার যারা, সবাই তো সমাজের একই ক্যাটাগরিতে বাস করে না, বা আমরা চাইও না, তাহলে সমাজের শ্রেণীবিন্যাসটি সুখকর হবে না। সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়িক ক্ষেত্রে শনির অবদান দশম স্থান, তাহলে দশম স্থানে তাহলে শনির একটা অবদান আছে। তাহলে শনির অবদান দশম স্থানে ব্যবসায়িক ক্ষেত্রে, তার ব্যাপারটি আরও বেশি রূপ প্রাধান্য বিস্তার করে। এবার দেখতে হবে আমাকে, দশম হাউস থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি অন্য কোনো অশুভকারক পাপক গ্রহের দ্বারা। কেন? তার কারণ হচ্ছে, অনেকেই এসে বলেন চেম্বারে, দা প্যানেলে 7 ছিলাম, 5th অবধি হয়ে গেল বা 6th অবধি হয়ে গেল, আমার 7-এ নামটি আর হলো না। বা দেখলাম কলেজ সার্ভিস কমিশনে প্যানেলে ছিলাম, হলাম না, পারলাম না। স্কুল সার্ভিস কমিশনে প্যানেলে ছিলাম, আমার আগে 2 অবধি আটকে গেলাম। কারণটি হচ্ছে আপনার দশম হাউসটি আক্রান্ত। আর এই আক্রান্ত ভাবটিকে যদি না ঠিক করে দেওয়া যায়, বা সেই প্রভাবটিকে না হাত দিয়ে সরানো যাবে না, তার জন্য পাওয়ার, কোন পাওয়ারটি কাজে লাগবে, মানে কোন গ্রহের প্রভাবটি কাজে লাগাতে হবে, সেই সেনে আমাকে দেখে নিতে হবে যে কোন গ্রহের প্রভাবটি ওখানে অশুভকারত্বের সৃষ্টি করেছে দশম হাউসে, সেই প্রভাবটাকে কাটিয়ে দিতে হয়। আবার কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে চাকরিটি হয়েছিল, কিন্তু তার ক্ষেত্রে প্রাপ্তিটি যেরকম হওয়া উচিত ছিল তার থেকে বিলো স্ট্যান্ডার্ড হলো। এটিও নির্ভর করে স্যাটার্নের প্রভাবের জন্য কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে আরও একটি গ্রহের প্রভাবের জন্য হয়, সেটি হচ্ছে রাহু। বিশেষ করে আমি আগে বিগত প্রোগ্রামগুলো তো আমি গ্রহণ দোষ নিয়ে অনেকবার এই প্রোগ্রামগুলো করেছিলাম, ছন্নছড়া যোগ নিয়ে প্রোগ্রাম করেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে দশম হাউসে বা একাদশ হাউস, এবার আমি একাদশটি কেন গেলাম, তার কারণ হচ্ছে একাদশ হাউসটি এমন একটি হাউস, যেই হাউসটিতে আমাদের কর্মের সঙ্গে আয়ের ভাব নির্ণয় করে। এবার আয়টি কি? আমি কর্মটি করলাম, আমি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করলাম। এবার দেখা গেল এ নামক একজন ব্যক্তি 8 ঘন্টা ডিউটি করছে, বি নামক আরেকজন ব্যক্তি 8 ঘন্টা ডিউটি করছে, কিন্তু দেখা গেল দুজনের লেভেলটা, মানে হচ্ছে অর্থকরী লেভেলটি বা স্যালারিটি এক না, কিন্তু পড়াশোনার দিক থেকে সিমিলার, কেউ কম না। ওই ক্ষেত্রেও তাই। সেখানে কিন্তু আয় ভাবের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে বৃহস্পতির অবদান রয়েছে। তার সঙ্গে কিছুটা আমি আগেই বলেছি শনি, তার সঙ্গে কিছু রবিরও কিছু অবদান রয়েছে।
আর যদি বলা হয় অন্য কোনো গ্রহের অবদান নেই, আমি বলবো কার্যকারিতা হিসাবে পড়ে না। কিন্তু ঘর অনুযায়ী বা লর্ড অনুযায়ী বোঝা যায় তার কর্মের ভাবটি কি হবে। সে কি প্রমোটার হবে, সে কি একজন ইঞ্জিনিয়ার হবে, সে কি একজন পাইলট হবে, নাকি সে একজন শিক্ষক হবে, নাকি সে একজন ডাক্তার হবে। এই ভাবগুলো কিন্তু বোঝা যায়। আর তার জন্যই ফিফথ হাউসের সঙ্গে দশম হাউস এবং একাদশ হাউসের একটা সমন্বয় দেখতে হয়। আর এই সমন্বয়টি নিয়েই এতক্ষণ বলছিলাম। উত্তর একদমই একদমই। এই সুন্দর সুন্দর প্রশ্নের ক্ষেত্রে সুন্দর সুন্দর উত্তর, এটা কিন্তু সত্যি আমাদের কাছে আকাঙ্ক্ষিত। এবং এই প্রশ্নগুলো আপনারাই করেন এবং আমাদের কাছে আসে এবং আমরা সেটা কালেক্ট করি। যেমন আপনাদের একটি প্রশ্ন এখন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে উচ্চশিক্ষা প্রসঙ্গে এলো, জাতক বা জাতিকা যথেষ্ট উচ্চশিক্ষিত এবং সুন্দর বা সুন্দরীও বটে, কিন্তু দেখা গেল একটা বয়সের পর, ওয়েল স্টাবলিশড হওয়ার পর তার অভিভাবকরা, বাড়ির লোকেরা বিবাহের জন্য উদ্যোগী হলো, যোগাযোগ করলো, কিন্তু কোনো যোগাযোগই বিবাহের সেতুবন্ধন তৈরি করতে পারছে না। এর কারণ কি দাদা? বাপরে বাপ, আজকে তো ভালো কোশ্চেন আমার জন্য রেখেছো। সবই ওনারা করছেন, দর্শকরা আপনার জন্য। দেখো, একটা কথা বলি, না হলে বোঝাতে পারবো না। সেটি হচ্ছে, আমারই একজন ক্লায়েন্ট, তারা দুটি বন্ধু, কোথায় থাকে তাও বলছি না, নামও বলছি না, তারা দুজনেই একসঙ্গে আমাকে দেখাতেও এসেছিল বছর 3 আগে। তা আমি একজনকে লিখেছিলাম যে আপনার বিবাহটি বিলম্বিত। তা উনি তখন আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার বিলম্বিত মানে কতদিন পর? আমি ওনাকে বলেছিলাম আপনার বয়স যখন 29-30 হবে তখন। আর আরেকজনকে বলেছিলাম যে আপনার কিন্তু বিবাহটি হবে 22-23-এ। তখন যার বিবাহটি দেরিতে হবে সে বলেছিল, দেবাশিসদা আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে বড় হয়েছি, কিন্তু আমরা ভেবেছিলাম খুব কাছাকাছি বিবাহিত জীবন বিলংস করবো, দুটো পরিবার, তা কি তাহলে হবে না? দেখুন, কথাটি আমাকে নাড়া দিয়েছিল, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি সেটিকে এগিয়ে আনা। তাহলে ওই আমি প্রথমে বলছিলাম যে 100% এবং গ্যারেন্টি খাটে না, হয় না। তাহলে কি হয় না, অশুভকারত্বের যোগগুলো, প্রভাবগুলোকে সরাতে হয়। আমার এত বড় হাত না, আমি গ্রহটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেবো, একটা ঘর থেকে আরেকটা ঘরে সরিয়ে দেবো, অসম্ভব। তাহলে যেটি তার জন্য নির্দিষ্ট রেখেছে ভাগ্যের দেবতা, সেটি কিন্তু তাকে মেনে নিতে হবে। এবং ডিলে যে হবে, ডিলের পর যেন তার সুখপ্রাপ্তিকর সাংসারিক বা দাম্পত্য জীবনটি যেন হয়। আবার যার ক্ষেত্রে প্রথম হলো, তারটিও যেন কোনো বিঘ্নিত না ঘটে, এইগুলি আমাদের দেখা কর্তব্য। এবার যেটি বলবো, বিলম্বিত কেন হলো? যার আগে হলো তার সবাই খুশি, আত্মীয় পরিজন খুশি, বিবাহে অ্যাটেন্ড করলেন খুব খুশি, কিন্তু বিলম্বিত যার হলো তার তো খুশি না। কেন? তার বন্ধুটি বিয়ে হয়ে গেল, তার তো হলো না। মেন ব্যাপার, বিবাহের ক্ষেত্রে ডিলে হওয়ার জন্য বৃহস্পতির অবদান, বৃহস্পতির দৃষ্টি। আজকে আরেকটি কথা মনে পড়ে গেল এখন কথা বলতে বলতে। আপনারা অনেকেই দেখবেন বা অনেকে আমাকে এসে বলেন, দেবাশিসদা আমার মেয়ের তো 7ম স্থানে বৃহস্পতি বসে আছে, তাহলে আমার মেয়ের তো সুখকর বিবাহিত জীবন। দেখার পর আমি বললাম ছন্ন ছাড়া জীবন, ঠিক এই ভাষাতে বলেছিলাম, ছন্ন ছাড়া জীবন। বলার পর আমার মুখের দিকে কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় তাকিয়ে রইলেন। থাকার পর বললেন আমাকে যে আপনি একদম ঠিক বলেছেন। কারণ কেন? আপনি তো বললেন সুখকর জীবন। বললেন না, আমি আমার বাড়িতে একটি বইয়ে দেখেছিলাম এই লেখাটি, কিন্তু আপনি বললেন তার উল্টো, এবং সেটি আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে। আমি যে হ্যাঁ, ওই বইয়ের গতানুগতিক শিক্ষা থেকে বেরোতে হবে। আর বইয়ের কপিরাইট, পুরনো বই দেখে সে লিখে লিখে একজন বড় লেখক হয়ে গেলেন, হবে না। তাহলে কি হবে? তাহলে আপনিও সেই ভুলটিই তো পড়বেন। আগে আমাকে দেখতে হবে কেন ডিলে করছে, দেরি কেন করছে, কোন গ্রহের প্রভাবে ডিলে হচ্ছে। বৃহস্পতি এবং তার সঙ্গে আরো একটি গ্রহ আছে, সে কে?
সে হচ্ছে শনি। শনির জন্য বিবাহটি বিলম্বিত হবে। তাহলে শনি এবং বৃহস্পতির দৃষ্টি যদি সপ্তম হাউসে বর্ষিত হয় বা অবস্থিত হয়, বিঘ্ন হতে বাধ্য। বা শনির অবস্থান যদি হয়, বক্রী অবস্থান যদি সপ্তম স্থানে হয়, আমি এও দেখেছি বিয়ের দিন ঠিক হয়ে গেছে, সেই বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আমি আগে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, যখন হয়েছে আমাকে বললে হ্যাঁ দেবাশিস দা তাই হলো। তাহলে আমার কাজ আপনাকে সতর্ক করা, আমার কাজ আপনাকে ভয় দেখানো না। দেবাশিস মুখার্জি কাউকে ভয় দেখায় না। যেটি আছে সেটাকে নিয়ে চলতে হবে, মেরামত করতে হবে। তার জন্য 100% বা কি বলে গ্যারেন্টি, এগুলো আসে না আমাদের জ্যোতিষে। পুরো ভুয়া কথা। কেন? তার কারণ হচ্ছে অবস্থান, আর অবস্থান অনুযায়ী বিশ্লেষণ, আর বিশ্লেষণ অনুযায়ী রেমেডি। এই তিনটে জিনিস আসে জ্যোতিষে। তন্ত্রেও ঠিক তাই। তন্ত্রে জ্যোতিষ কোথায়? তন্ত্রে তো প্রতিকারত্ব, অশুভ কতগুলো যোগ, সেই যোগগুলোকে আধ্যাত্মিকতার প্রকাশ ঘটিয়ে কাটাই আমরা। এই তো, এর বাইরে কি আছে? তা সেই জন্যই বলবো যে তুমি ডিলে কথাটি বললে বা দেরি হয়ে যাচ্ছে, তার কারণটি হচ্ছে ওটি। বৃহস্পতি তার নিজের দিকে টানবে, মানে দেব দ্বিজের প্রতি ভক্তি আনতে চাইবে সেই জাতক বা জাতিকার মধ্যে। একটা দেব দ্বিজের প্রতি ভক্তি এসে যাবে, সে চাইবে না সংসার জীবন করতে। আরেকটি প্রভাব আসে কিছুটা মঙ্গলের অশুভ প্রভাব। আচ্ছা, এই মঙ্গলের অশুভ প্রভাবে উচ্চস্থ মঙ্গল অনেক ক্ষেত্রে দেখেছি বিবাহের দেরি না, তার বিয়েটি হবে না। উচ্চস্থ মঙ্গলের জন্য বিয়েটি অধরা থেকে যাবে জীবনে। এই কতগুলো কারণই হচ্ছে বিয়ে ডিলে হওয়ার উৎকৃষ্টতম উপাদান। আচ্ছা, সুন্দর সুন্দর বিশ্লেষণ। আমি এর আগের প্রশ্নে দাদা একটা কথা বললাম, ওয়েল স্টাবলিশড। তা সেক্ষেত্রে বলছি, ধরুন জাতক বা জাতিকা বাড়িতে থেকে হোক বা জন্মস্থান থেকে দূরে গিয়ে হোক চাকরিতে যোগদান করলো, কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবেই কোনো ক্রমেই সে এক জায়গায় থিতু হতে পারছে না। এটা কেন হয়? ভালো কোশ্চেন, খারাপ না। সবই ওদের। এটা বিশেষ করে চেম্বারগুলোতে প্রায় সম্মুখীন হতে হয় আপনাদের, যে দেবাশিসদা কোনোভাবে আনা সম্ভব না, আমার ছেলে অনেক দূরে রয়েছে। এর সঙ্গে আরেকটু যুক্ত করি, সেটি হচ্ছে বিদেশ যাত্রা করে আমাদের সন্তানেরা কর্মসূত্রে। তাহলে জন্ম তো আমার ভারতবর্ষে যে কোনো প্রদেশেই হতে পারে, কিন্তু দেখা গেল কর্মসূত্রে তাকে বিদেশে তার যোগ্য প্রাপ্তিটি দেবে। আমরা কিন্তু দেখে বলে দিই। আর এই কর্মসূত্রে বিদেশের প্রাপ্তির জন্য বুধের একটি অবস্থান বা বুধের শুভকারক প্রভাবটি জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। এবার আসি অন্য কথায়, সে তো বিদেশ। আবার বিদেশে গিয়েও অনেকের প্রাপ্তিযোগ হয় না, ফিরে আসতে হয়। এটি হয় আবার শনির অশুভকারক প্রভাবের জন্য, তার অশুভকারক দৃষ্টির জন্য তাকে ফিরে আসতে হয়। এবার আসি অন্য কথায়, সেটি হচ্ছে এটি যে আমাকে বলা হলো যে প্রশ্নটি, সেখানে তুমি একটা কথা পরিষ্কার বললে যে থিতু হতে পারছে না। কাজে জয়েন করলো, তারপরে দেখা গেল পরিবর্তন হলো। তাহলে আমি একটা জায়গায় গেলাম, সেট আপটা হলো না, আরেকটা জায়গায় চলে যেতে হলো, আর না হলে এনি হাউ সার্কামস্টেন্সেস আমাকে বসে যেতে হলো। এই তো, এই যদি এটি হয়, দেখুন কর্মক্ষেত্রে অশুভকারক প্রভাব প্রথম যদি আমি বলি যে কার জন্য হয়, বিশেষ করে প্রমোশনাল কেসেও তাই হয়। প্রমোশনাল যে কেসগুলো হয় সেখানেও একটা শনির প্রভাব থাকে। শনির যদি নিচস্থ ভাব বা শনির যদি অশুভকারক ভাবটি থাকে, তাহলে কিন্তু তার প্রমোশনটি হবে না। তার সঙ্গে আরও একটি কথা যদি না বলি তাহলে অপূর্ণ থাকবে, সেটি হচ্ছে রবির একটা অবদান থাকতে হবে। কিন্তু যদি দেখা যায় রাহুর কবলে আবদ্ধ হয়ে গেল রবি,
তাহলে একটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল। আর এই গ্রহণযোগের ফলে তার দশম স্থানটি যদি রবি না হয়, অন্য কেউও হয়, আর সেখানে যদি শুভকারক অবস্থান অনুযায়ী সেই রাহুর প্রভাবটি দেখা যায়, কিছু ক্ষেত্রে আবার কিন্তু অ্যান্টিও হয়। এটাও দেখেছি একটা টাইমে গিয়ে মহাদশার ক্ষেত্রে দেখা গেল সেখানে অ্যান্টিভাব প্লেইং করছে। আর এই অ্যান্টিভাব প্লেইং করাটা কিন্তু ধরা যায়, গোচর সঞ্চারের ফল অনুযায়ী ধরা যায় যে ওই সময় কিন্তু সে অ্যান্টি রিফ্লেকশন দেবে তার জন্য। তাহলে অ্যান্টি রিফ্লেকশনটা যখনই ক্রিয়েট করবে তখনই তার কর্মস্থলটি ফ্লোটিং হবে, নড়াচড়া পড়ে যাবে। তাহলে ফ্লোটিং ভাবটি মানে ঘড়ির পেন্ডুলাম যদি ঘুরতে থাকে তাহলে সে কিন্তু স্ট্রেট হয়ে গেলে ঘড়িটি বন্ধ হয়ে গেল। তাহলে ওই যে বললাম পেন্ডুলামটি যদি স্ট্রেট হয়ে যায় তাহলে তার কর্মটি স্তব্ধ হয়ে গেল। আর যদি দোদুল্যমান থাকে, কিছু ক্ষেত্রে শুভকারক প্রভাব আসে। কিরকম আমি সেটা বলেও দিই যে আপনার 2015-তে এই আছে, 2015 শেষার্ধে দেখবেন কর্ম জায়গা আরো বৃহৎ উন্মোচিত হবে। কর্মের জায়গা বৃহৎ উন্মোচিত হবে মানে বৃহৎ উন্মোচিত হবে মানে আমার গ্রহের সঞ্চার ফল যখন আসবে, বিশেষ করে সার্টেনের একটা প্রভাব এই ক্ষেত্রে বেশি কাজে লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে তার আরো একটা বড় কোনো জায়গার খবর বা যোগাযোগ চলে এলো। সেখানে স্যালারি ছিল 50, এবার দেখা গেল নতুন কোনো যোগাযোগ যেটা এলো সেখানে দেখা গেল 60,000। তাহলে নিশ্চয়ই এমন কোনো বোকা আমার পৃথিবীতে নেই যে নতুন জবটি সে না ধরে ছোট পুরনো জবটি নিয়ে বসে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন তার জীবনে ঘটে গেল গ্রহের সঞ্চারের শনির একটা শুভকারক অবদান। কোন ঘরে কি সেটা আমাকে বলবেন না, সেটা বলবো না, এটা আমার শিক্ষা। এগুলো দেখতে পাই। অনেকেই বলবেন আমাকে যে তাহলে কি কেতু হওয়া বা কর্মের একাধিক পরিবর্তন যোগ, বিশেষ করে কর্মের একাধিক পরিবর্তন যোগটি দেখা যায় শনি এবং রাহুর কারণে। তার সঙ্গে আরো একটি কারণ আছে, আপনার মহাদশাটিকেও দেখতে হবে। মহাদশাতে কে রয়েছে আর অন্তর্দশায় কে এলো, আর গোচর ফলটিকে দিয়ে তিনটে সমন্বয় দেখতে হয়। তার নেট ফলটি কিন্তু বেরিয়ে আসে। তখন কি অবস্থিত বা কি অবস্থানটি তার জন্য আগামীতে আসছে, কিভাবে রুট চেঞ্জ হবে বা কনভার্ট হয়ে যাবে, সেটিও ধরা যায়। আর এই ধরাগুলোই হচ্ছে আদর্শ জ্যোতিষ শিক্ষা। আর এই শিক্ষায় শিক্ষিত হলেই তবেই সেটা পারা যায়। সুন্দর সুন্দর। দেখুন, আপনারাই হচ্ছেন কিন্তু এই দেববাণী অনুষ্ঠানের রেগুলার ভিউয়ার, এবং আপনারাই প্রতিটা প্রশ্ন এখানে আমাদেরকে পাঠিয়ে দেন এবং আমরাই কিন্তু আপনাদের প্রশ্নের সম্মান দিই, এখানে উপস্থাপিত করি। যেমন এই প্রথম প্রশ্নটা যেটা শিক্ষা নিয়ে শুরু করেছিলাম, একটু অন্যভাবে বলি। একজন জাতক বা জাতিকার হয়তো বিদ্যা শিক্ষা খুবই অল্প, খুবই সাধারণ, কিন্তু তার যশ খ্যাতি অসাধারণ। এর কারণ কি হতে পারে? তার মানে সুনাম। সুনাম। ভালো কথা, ধন্যবাদ। প্রশ্নটা খারাপ না তো, সবই ভালো দর্শক প্রশ্নটা আমার। যে আমরা অনেকেই বলি না অল্প বিদ্যায় ভয়ঙ্করী, হ্যাঁ, সেটা আমরা প্রচলিত কথা বলে থাকি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় পিএইচডি করেও তার সেই খ্যাতির জায়গাটি পেলেন না। কেন? তার কারণটি হচ্ছে আমাদের জাতচক্রে ভোগকারক গ্রহ হচ্ছে ভোগ করায় বৃহস্পতি আর রবি, এই দুটো ভোগকারক গ্রহ। তার সঙ্গে আরো একটি আছে, যেটি হচ্ছে শুক্র। তাহলে এরা জাতক জাতিকাকে ভোগের উপাদেয় সাজিয়ে দেয়। এবার যেই জাতকটি দেখা গেল শিক্ষায় বেশি পারদর্শী নয়, কিন্তু তার দশম স্থানটি শুক্রকরের সঙ্গেও একাদশ স্থানটির একটা সমন্বয় ঘটে গেছে। সমন্বয় মানে
সমন্বয় মানে হচ্ছে এটি যে দশম স্থান এবং একাদশের মধ্যে একটা ভাব বিনিময় হয়েছে, আর এই ভাব বিনিময়টি এমন একটা জায়গায় পৌঁছেছে যেটি তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে রবির কারণে। আমি বললাম যে ভোগকারক গ্রহ, তাহলে রবি আর বৃহস্পতি এই দুটি গ্রহের শুভকারক ভাবটি তাকে বৃদ্ধি ঘটাবে। বৃদ্ধি ঘটাবে মানে অর্থকারক আর সম্মানকারক বৃদ্ধি। শনি কারোর সম্মানকারক বৃদ্ধি ঘটায় না, শনি সবক শেখায়, তাকে তৈরি করে, নিটল করে। কিন্তু ওই দুটি গ্রহ, যে দুটি গ্রহের কথা আমি বললাম, এই দুটি গ্রহ কিন্তু তাকে তৈরি করবে না, তাকে ভোগ করতে সাহায্য করবে। তাহলে রবির আর বৃহস্পতির শুভকারক দশম এবং একাদশ এই দুটোর মেলবন্ধন ঘটে গেছে সেই জাতকের মধ্যে। তার জন্য তার বিদ্যা শিক্ষার থেকেও খ্যাতির চূড়ায় পৌঁছানোটি বিদ্যার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। কিন্তু যেই জাতক উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, সে কিন্তু পেল না। কেন? তাহলে তার উল্টোটা যদি আমি করি, তার উল্টো মানে হচ্ছে এটি যে বৃহস্পতি এবং রবি, এই বৃহস্পতি এবং রবির প্রভাবটি তার জন্য সেভাবে প্রতিফলিত হয়নি, বা সেই প্রকাশটি সে পায়নি। তাহলে দশম এবং একাদশ এই দুটি স্থান যখন আমাদের প্রাপ্তি বা আমাদের জাতক জাতিকাদের সুনামের অর্জনের অর্থকারিক দিক থেকে ব্যাপ্তি ঘটায়, তাহলে সেই ব্যাপ্তিটি যখন ঘটাবে, তাহলে একজনের প্রভাব পেল, আরেকজনের পেল না। তাহলে পেল না মানে হচ্ছে এটি রবির প্রভাবটি বা বৃহস্পতির প্রভাবটি তার জন্য সুখকর নয়। কেন নয়? অনেকেই প্রশ্ন করবেন, ওনারটা ভালো এনারটা নয়। তার কারণটি হচ্ছে এটি যে বৃহস্পতির সঙ্গে আর রবির সঙ্গে শত্রুতা প্রতিনিয়ত রাহু। তাহলে রাহুর যদি অশুভকারত্বের প্রভাব ওই দুটি ঘরের উপর বর্ষিত হয়, তাহলে কিন্তু সুনামের থেকে কুনামটি বেশি হবে। আবার আপনারা অনেকেই আমাকে এসে বলেন, রশিদদা ফাটকা ব্যবসায়িক ইনকাম। আমি তার উল্টোটা বলি, তুমি তো সুনামের কথা বলছিলে। তাহলে অনেকে দেখবেন সমাজে শিক্ষার জন্য নাম হয়, আবার অনেকে দেখবেন সমাজ বিরোধীদের জন্য নাম হয়। তাহলে দুটো নামই কি এক? পার্থক্য আছে অবশ্যই। ওই আমি বললাম রাহুর, তাহলে রাহুর প্রভাবটি ওখানে এমন ভাবে বর্ষিত হয়েছে, নেগেটিভ সাইন, তার সঙ্গে কিছুটা মঙ্গল। কেন মঙ্গল বললাম? মঙ্গল মানে বীরকারক গ্রহ। সে নিজেকে মনে করে সর্বশক্তিমান, আর তার প্রভাবটি তখন জাতক বা জাতিকার মধ্যে প্রভাবিত হয়। যখন ওই প্রভাবটি প্রভাবিত হয়, তখন সমাজ থেকে বেরিয়ে যায়, বিচ্যুত হয়, মানে সমাজের সুস্থকারক দিক থেকে সে বিচ্যুত হয়। তখন তার নামটি আপনারা সমস্যার উচ্চারিত করেন, সমাজের সুখকর ব্যক্তি নয়। তাহলে তারও একটা সুনাম হয়, তাই তো? ঠিক এটিও সম্ভব গ্রহের প্রভাবে। তরুণ, তুমি যেহেতু তুমি ওইটি বললে অল্প শিক্ষা, আমি এটিও দেখেছি অনেকের ক্ষেত্রে যে মঙ্গল এবং রাহুর একটা অশুভ প্রভাবের জন্য একটা ঠক সমাজের ঠক পরিগণিত হয়েছে, এবং সেই ঠক ব্যক্তির নাম ঠক হিসাবেই পরিচিত হয়েছে। সে তো খ্যাতি পেয়েছে। সেখানে কিন্তু রবির প্রভাবটি কাজে লাগেনি, সেখানে কিন্তু বৃহস্পতির প্রভাবটি কাজে লাগেনি, সেখানে কিন্তু দুটি গ্রহের প্রভাব কাজে লেগেছে, মঙ্গল এবং রাহু। তাহলে আশা করি আমার দর্শকবৃন্দ নিশ্চয়ই বুঝতে পারলেন যে ক্লারিফিকেশনগুলি যে আমি করলাম, এগুলি আমার কোনো বইয়ে নেই,
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার বহিঃপ্রকাশ আপনাদের কাছে রাখলাম এই কোশ্চেনগুলোর মধ্যম দিয়ে। আচ্ছা দাদা, আমি একটুখানি ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যশ খ্যাতি নিয়ে যখন কথা হচ্ছে, জাতক সেও অল্প শিক্ষিত, প্রচুর অর্থের মালিক, কিন্তু যশ খ্যাতি নেই, এর উত্তরটা একটুখানি আমি শুনবো ছোট্ট করে। ভালো কথা। অর্থ আছে, সুনাম নেই। নেই। তাহলে অর্থটি এলে কোথা থেকে? অর্থকারী যদি হঠাৎ করে অর্থ কোনো গ্রহ আনে, তো প্রথম বলবো সার্টেন। আচ্ছা শনি। ও আচ্ছা। দ্বিতীয় রাহু। আমি ফাটকা বলছিলাম আপনাদেরকে, প্রশ্নটা হালকা টাচ করেছিলাম, কিন্তু পরে তুমি যখন বিশদে জানতে চাইছি, তুমি কোশ্চেনগুলো যে মার্ক করো, আমার দর্শকবৃন্দে আমি ভালো বুঝতে পারছি। খুব ভালো, এটা গুড সাইন। সেটি হচ্ছে এটি যে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ সে দেখা গেল একজন সমাজে বিত্তশালী ব্যক্তি, কি করলো? শনির প্রভাবে হলো বা রাহুর প্রভাবে হলো। তাহলে হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে বিত্তশালী হলো, সমাজে কিন্তু অনেকে তাকে ভালো চোখে দেখলো না। কেন? তার কারণ হচ্ছে দশম স্থানটিতে বা একাদশ স্থানটিতে রবি বা বৃহস্পতির কোনো শুভকারক দৃষ্টি বলো বা শুভকারক অবস্থান নেই। কিন্তু তথাপি শনি এবং রাহুর একটা শুভকারক প্রভাব অর্থকারী দিক থেকে প্রভাবান্বিত করে দিল। এই হচ্ছে তার কারণ। আর এই কারণের জন্যই কিন্তু তার সুনাম বলো, যশ বলো, প্রাপ্তিটি হলো না। এবং এটি কিন্তু হয় খুব তাৎক্ষণিক, এই পয়সা চলেও যায়। আমি অনেককে দেখেছি। এবার তার কারণটি যদি এখন বলতে যাই অনেক সময় লাগবে, কিন্তু আমাদের ইচ্ছে করে, প্রত্যেকে দর্শকের এবং আমাদেরও ইচ্ছা করে যে বিশদে আপনার কাছ থেকে জানতে, শিখতে। এবং যারা যারা আমাদের সব থেকে প্রিয় মানুষ আচার্য শ্রী দেবাশিস মুখার্জির চেম্বারের অ্যাড্রেস জানতে চাইছেন, আপনারা প্রত্যেকেই জানেন, তবু একটুখানি ছোট করে বলে দিই। সোমবার দমদম নাগের বাজার, সময় বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। মঙ্গলবার বেলেঘাটা সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা। এবং বৃহস্পতিবার বালি বিকেল 5টা থেকে রাত্রি 8টা। শুক্রবার ব্যারাকপুর বিকেল 5টা থেকে রাত্রি 8টা। শনিবার বালিগঞ্জ ভারত সেবাশ্রম মন্দিরের পাশে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। এছাড়া ডায়মন্ড হারবার কাকদ্বীপেও রয়েছে ওনার চেম্বার। এবং বর্ধমান, মেদিনীপুর, মেচেদা, বাঁকুড়া, আসানসোল, কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার। আমি তো বলেই দিয়েছি কোচবিহারের জন্য আপনারা দেখে নিন স্ক্রোলটা। এবং রাজ্যের বাইরে আগরতলা, গুয়াহাটি, আসাম, জামশেদপুর, ভুবনেশ্বর, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর ও বাংলাদেশ। এবার একটু বলি বুকিং নাম্বারটি 8335851888 এবং 83370313 এবং 349 এবং 9477402986। এবারে আমি একটু জানতে চাইব, আজকে আমাদের জন্য কি গিফট ওয়েট করছে, আপনার স্পেশালিটি, টোটকা বা টিপস। টোটকা তো অবশ্যই বলবো, তার আগে একটু বলে নি। অবশ্যই তার আগে বলে নি মিনস এটি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন দেবাশিস দা কখন টোটকাটি বলবে, খাতা পেন বের করেও রাখেন। এটা আমি জানি। কেন? আপনারা যখন আমাকে দেখাতে আসেন তখন বলেন, স্যার ওই ডেটের ওই টোটকাটি আমি করেছিলাম আর তার সুফলটি পেয়েছি, তারপর থেকেই ভেবেছি দেবাশিসদার কাছে যাব। আমি কখনো কাউকে পার্সোনালি বলি না আমার কাছে আসবেন, আমি কখনোই বলি না। আমার আধ্যাত্মিক সাধনা বলুন বা জ্যোতিষ চর্চা বলুন, তার মধ্যে থেকে বহিঃপ্রকাশ আপনাদের প্রতি ঘটে। বহিঃপ্রকাশ কেন বললাম না, আপনারা যখন দেখাতে আসেন সেই ক্যালকুলেশনটা করি এবং তার পজিটিভ সাইনগুলো যখন আপনারা পান, আমার ভালো লাগে যে আমার শিক্ষাটি সঠিক শিক্ষা হয়েছে। যেই টোটকাটি আজকে আপনাদের জন্য বলবো, সেই টোটকাটি হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধির টোটকা। আর্থিক শ্রীবৃদ্ধি। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কি করবেন না, পূর্ণিমা তিথিটিকে বেছে নেবেন। পূর্ণিমা তিথিতে বাসন্তী রঙের কাপড় কিনবেন। বাসন্তী রঙের বা হলুদ রঙের কাপড় যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, আপনারা সেটি কিনুন
কিনে বড়ই কিনুন, কিনে আপনার হাতের ঠিক এই থেকে এই অবধি যা মাপ হবে স্কেল দিয়ে দেখে নেবেন, গৃহকর্তার মাপ অনুযায়ী ওই স্কোয়ার করে কাটুন। স্কোয়ার করে কেটে তার মধ্যে আপনার হাতের এক মুঠ হয় ছোলার ডাল না হলে মটর ডাল ওই কাপড়টার মধ্যে দিন, দিয়ে তার মধ্যে 3টি লবঙ্গ কি দেবেন, এক মুঠ ছোলার ডাল বা মটর ডাল যেটা আপনার ইচ্ছা হবে কাপড়ের মধ্যে 3টে লবঙ্গ দেবেন, আর তার সঙ্গে একটি কড়ি দেবেন, দিয়ে আপনার মনোনীত যে কোনো কালী মন্দিরে যাবেন, আপনার যেখানে মনে হবে যেটা ভালো লাগবে, আমি বলবো না অমুক বা তমুক, সেখানে গিয়ে পুরোহিতের হাতে ওটা দেবেন, দিয়ে বলবেন আপনার নামে সংকল্প করে যেন দেবীর পদ্মে বা পায়ে দান করেন যেন। আশা করি 4টে পূর্ণিমা তিথি যদি আপনি করতে পারেন, লাস্টেরটা এবার যেটি মোস্ট ইম্পর্টেন্ট, 1, 2, 3 মন্দিরেই দান করে আসবেন। লাস্টে যেটা করবেন সেটি কিন্তু নিয়ে আসবেন, পুরোহিতকে বলবেন মায়ের পায়ে এটা ছুঁয়ে দিন, ওটা নিয়ে চলে আসবেন, মানে ওটা নিয়ে চলে আসবেন, এসে আপনি আপনার বাড়িতে যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দিন। আশা করি অর্থ প্রাপ্তি, আপনি যে ডালগুলো দিয়েছিলেন এক মুঠ, যতগুলো সংখ্যক ডাল দিয়েছিলেন দেবী হয়তো ততগুলো সংখ্যক আপনার প্রাপ্তির জন্য পূরণ করবার চেষ্টা করবেন। এটি একটা আর্থিক টোটকা আপনাদের বললাম এই উদ্দেশ্যেই যে আপনারা প্রতিনিয়তই সংসার জীবনে বা সমাজ জীবনে চলতে গিয়ে অর্থের সম্মুখীন হন, সামঞ্জস্যে পেরে ওঠেন না, তার জন্য বলবো এটি করুন, সুখকর প্রাপ্তি কিছুটা হলেও আসবে। আমি বলবো না 100% আসবে, কিছুটা হলেও আসবে, তখন ভাইয়ের কথা মনে করবেন। আচার্য শ্রী দেবাশিস মুখার্জির জ্যোতিষ বিশ্লেষণ, জ্যোতিষশাস্ত্রের প্রতি যে অনুরাগ, সেটা কিন্তু প্রকাশ পায় আমাদের এই দেববাণী অনুষ্ঠানে। যারা টিভির ও প্রান্তে রয়েছেন তারা কিন্তু শেখেন, জানেন, তাদের আদর্শ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এই যে টোটকা বা টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা কিন্তু রেসপন্স করেন। আমরা প্রভূত উন্নতি পেয়েছি, এই কারণেই আজকে কিন্তু দেববাণী অনুষ্ঠানটি এতটাই হিট, এতটাই জনপ্রিয় আপনাদের কাছে। আপনারা প্রতি মুহূর্তেই মনে করেন এই মানুষটাকে নিয়েই কিন্তু আমরা চলতে চাই আগামী জীবনে। আমাদের জীবনের কিন্তু একমাত্র উৎস এবং আদর্শ আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। আরেকটি কথা বলি, অবশ্যই, যেটি আপনারা আসেন প্রতিনিয়ত আমার চেম্বারে, টোটকা করার পর যখন এসে বলেন আমার তো তখন ভালো লাগে অবশ্যই, কিন্তু বাস্তু সম্বন্ধে যারা করবেন, বাস্তুর মাটি শনিবার সূর্যাস্তের পর নিজের বাস্তু থেকে তুলে নিয়ে আসবেন, তাহলে আমার বাস্তু নিয়ে অ্যানালিসিস করা আরও সুবিধা হবে। সত্যি প্রত্যেককেই অভিনন্দন জানাবো আজকের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন এই আশ্বাস মায়ের থেকে চাইবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।